সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। মিস্টার সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুভ সকাল। প্রিয় দর্শক, চলুন আলোচনা শুরুর আগে আমরা দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম: শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পদত্যাগের পর শাহাবুদ্দিন কিছুদিন বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন। আরেকটি শিরোনাম: পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জামাত, দল থেকে বহিষ্কার। গাজী নজরুলের ভিডিও ভাইরাল। আবার দেশের শিরোনাম: চলতি মাসেই বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। আরেকটি শিরোনাম: এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার। আরেকটি শিরোনাম: প্রধানমন্ত্রী ভোজে সৈনিক লীগ নেতা তোলপাড়। যমুনার হাই প্রোফাইল বৈঠকে অনুপ্রবেশ নিয়ে গোয়েন্দা তদন্ত শুরু। দৈনিক ইত্তেফাকের শিরোনাম: গ্যাস সরবরাহে ঘাটতি, জনজীবনে বাড়তি চাপ। এলএনজি টার্মিনাল ত্রুটির কারণে গ্রাহক পর্যায়ে বিতরণ আরও কমেছে। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ। সমকালের শিরোনাম জানাচ্ছি: পাঠ্য বইয়ের অনুশীলন অংশ অনুশীলন হয় না, প্রাথমিক শিক্ষা। পরিবর্তন আসছে রাষ্ট্রপতি পদে। জানাচ্ছি যুগান্তরের শিরোনাম: উচ্চশিক্ষার বাহানায় বিদেশে, ছুটি শেষ হলে ফেরার নাম নেই কয়েকশো শিক্ষকের। আরেকটি শিরোনাম: বস্ত্র খাতের সমস্যার সমাধান উচ্চ পর্যায়ের কমিটি গঠন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমই ও বিজিএমের বৈঠক। মানব জমিনের শিরোনাম জানাচ্ছি: গাজী নজরুল বহিষ্কার, এমপি পদও হারাচ্ছেন। আরেকটি শিরোনাম: দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ, দাবি আদায় ককরোচ পার্টি। কালবেলা শিরোনাম: যা ইচ্ছা তাই করছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। আরেকটি শিরোনাম: সবই হারালেন জামায়াত এমপি নজরুল, নৈতিক স্খলনে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার। ইনকিলাবের শিরোনাম: ঢাকার বাস টার্মিনাল মহানগর থেকে সরানোর সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু, গণপরিবহনে ফিরবে শৃঙ্খলা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ধুঁকছে শিল্প, ভুগছে গ্রাহক, গ্যাসের তীব্র সংকট। আরেকটি শিরোনাম: রাজনীতিবিদদের জন্য একটি সতর্ক বার্তা। দেশ রূপান্তরের শিরোনাম: ক্যাশলেস অর্থনীতির নতুন দিগন্ত। আরেকটি শিরোনাম: ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামোর ভিত্তি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন। নয়া দিগন্তের শিরোনাম: সমুদ্রে অদৃশ্য চ্যালেঞ্জ, সম্ভাবনা বঙ্গোপসাগর, অনুসন্ধানে ধীরগতি, গ্যাস পাবে তো বাংলাদেশ। আরেকটি শিরোনাম: চীন বাংলাদেশ সম্পর্ককে ভারত নিতে পারছে না স্বাভাবিকভাবে। এটি বিশেষজ্ঞদের বক্তব্য নিয়ে শিরোনামটি করা হয়েছে। বণিক বার্তা শিরোনাম: জ্বালানি সংকটে সুরাহা না হলে সরকারের অন্য সব লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। জানাচ্ছি ইংরেজি দ্য ডেইলি স্টারের শিরোনাম: জামাত এক্সপেলস এমপি নজরুল ওভার মোরাল মিসকন্ডাক্ট, ডিসাইডস টু ইনফর্ম ইলেকশন কমিশন। আরেকটি শিরোনাম: ক্যান নজরুল রিমেইন আ ল মেকার, এক্সপার্ট সাজেস্ট এক্সপালশন অ্যালোন মে নট কস্ট হিম হিজ সিট। নিউজের শিরোনাম: queues emerge at fuel pumps, no shortage of fuel oils, government. আরেকটি শিরোনাম: government must privatize fuel import, power distribution. সবশেষ জানাচ্ছি দ্য ডেইলি অবজারভারের শিরোনাম: rising rivers, heavy rain fuel flood fears. আরেকটি শিরোনাম: এলএনজি টার্মিনাল glitch leaves nation gasping for gas. এবারে আমরা একটা আলোচনায় যাচ্ছি জনাব সোহরাব হোসেন। আমরা সবগুলো কাগজের যে শিরোনাম, দুটি শিরোনাম কমন লক্ষ্য করেছি। একটি হচ্ছে জামায়াতের একজন এমপি তাকে বহিষ্কার করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করা হয়েছে। আরেকটি হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত যে খবরটি। আমি প্রথমে একটু জামায়াতের যে এমপির বিষয় সেটি একটু আলোচনা আনতে চাচ্ছি, যে তাকে বহিষ্কার করা হয়েছে নৈতিক স্খলনের কারণে। সেটি জামায়াত যে কালকে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলেছে যে সেটি প্রমাণিত হয়েছে, এবং আজকেও যেমন প্রথম আলো শিরোনাম করেছে পর্দা লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যেমন, তারপর তাকে বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন তার আসলে কী হবে, তার সংসদ সদস্য পদ নিয়ে আপনি জানেন ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। প্রথমত আপনার ওই প্রশ্নের জবাবে যাওয়ার আগে যে মেয়েটিকে নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে, সেই মেয়েটির সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তার কথা চিন্তা করুন। মানে বাংলাদেশে ক্ষমতা চর্চা যে কোন পর্যায়ে যায়, আমরা তো এতদিন ধরে নিয়েছিলাম যে অন্য দলের নেতারা যে ধরনের ক্ষমতা চর্চা করেন, অন্তত জামাতের নেতারা যারা ইসলামের কথা বলেন, যারা ন্যায় বিচারের কথা বলেন, যারা ইনসাফের কথা বলেন,
ইসলামী আইন অনুশাসন মেনে চলার কথা বলেন, তারা এই ধরনের একটি কাজ করবেন তাদের কোনো সংসদ সদস্য, এটা কিন্তু ভাবনার মধ্যে ছিল না। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সব ক্ষেত্রেই তার ক্ষমতার চর্চা করে থাকে নারীর উপর, এবং সেই নারী যদি হয় অসহায় গরিব ঘরের সন্তান, তাহলে তো মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ জামাত আমি বলবো যে তারা দ্রুত 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এটি দলের পক্ষ থেকে, দল তার দায় থেকে মুক্ত হয়েছে। তার সংসদ সদস্য থাকবে কি থাকবে না, এখানে আইনি প্রশ্ন আছে। কোনো কোনো আইনজীবী বলেছেন যে সংসদ সদস্য থাকতে বাধা নেই, আবার কেউ কেউ বলেছেন যে থাকার সুযোগ নেই। আমাদের মনে আছে যে 1996-2001 যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের বিএনপির দুজন সংসদ সদস্য, বিএনপি থেকে নির্বাচিত দুজন সংসদ সদস্য, তারা সরকারে যোগ দিয়েছিল দলের সিদ্ধান্ত অমান্য করে। পরবর্তীকালে দল কিন্তু তাদের বহিষ্কার করে। এটি নিয়ে বেশ দীর্ঘ আইনি লড়াই চলে এবং শেষ পর্যন্ত তারা সদস্যপদ রাখতে পারেনি, অর্থাৎ সদস্যপদ বাতিল হয়েছে। হয়তো এটা আইনি লড়াই। এক হচ্ছে নির্বাচন কমিশনে তো চিঠি দিয়েছে এবং তারা এও বলেছে যে তাকে বরখাস্ত করা হোক। কিন্তু নির্বাচন কমিশন কি সেটা পারে? না, নির্বাচন কমিশন তার আইনি ঘোষণা করতে পারে কিনা? প্রথমত হচ্ছে তিনি দলের প্রতিনিধি, তিনি যে নির্বাচিত হয়েছেন একটি প্রতীক নিয়ে, দলের প্রতীক ব্যবহার করে, সুতরাং এখানে দলের কিন্তু একটা ভূমিকা আছে তার জয়ের ক্ষেত্রে। তিনি যদি স্বতন্ত্রভাবে এককভাবে নির্বাচন করতেন এবং পরে দলে যোগ দিতেন, পরে দল বহিষ্কার করত, সেটি কিন্তু অন্য ছিল। এখন যে প্রশ্নটি আছে যে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে স্পিকারকে জানাবেন, স্পিকার সংসদকে অবহিত করবেন। এরপর আমার ধারণা যে আইনি লড়াই হবে, কারণ 70 অনুচ্ছেদ অনুযায়ী এখানে 70 অনুচ্ছেদ হয়তো কার্যকর হবে না, যেখানে দলের সিদ্ধান্তের বাইরে যদি তিনি সংসদে কোনো অবস্থান নেন বা ভোট দেন, তাহলে তার সদস্যপদ বাতিলের কথা আছে। আর আছে যে তিনি নৈতিক স্খলন। এখন এটা যদি আমরা তো জানি যে নৈতিক স্খলন, নৈতিক স্খলন এবং সেখানে আছে যে ন্যূনতম 2 বছরের কারাদণ্ড হবে। আমার ধারণা যে এটি আইনি লড়াইয়ে যাবে এবং শেষ পর্যন্ত মানে সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে। আদালত যে সিদ্ধান্ত নেয়। এর আগে অন্য ক্ষেত্রে শুনেছি যে বিএনপির দুজন সদস্য তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তাদের সদস্যপদ যায়নি। একজন আখতারুজ্জামান, একজন আবহাওয়ার কথা বলা হয়েছে। আর সেটা আমি জানি না, কিন্তু আমি আওয়ামী লীগ সরকারের যোগ দেওয়া যে 2জন সদস্যের কথা জানি, তাদের সদস্যপদ ছিল না। ওই আসনে উপনির্বাচন হয়েছিল এবং উপনির্বাচনে পরবর্তীকালে তারা জয়ী হতে পারেননি। এখানে যেটা যে গাজী নজরুল ইসলাম, আমি তো মনে করি তার নিজেরই উচিত, দল যেহেতু বহিষ্কার করছে, দলের হয়ে তিনি প্রতিনিধি হয়েছে, তার নিজেরই পদত্যাগ করা উচিত। এবং তিনি নিজে যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না, দ্বিধাদ্বন্দ্ব থাকে না, সন্দেহ থাকে না। এখন সেটি করবেন কিনা, আর তিনি যদি নিজেকে এতই জনপ্রিয় ভাবেন তাহলে তো সেটি করা উচিত। এবং সেখানেও প্রশ্ন আসবে যে নৈতিক স্খলনের অভিযোগ এসেছে। তারপর এই জায়গায় স্পেসিফিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো নৈতিক স্খলনের কারণে সংবিধান যেটা প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রী তারা থাকতে পারবেন বা তাদের পদ বাতিল করা যাবে, অভিশংসন করা যাবে, এরকম বলা হয়। তো তাহলে সংসদ সদস্যের ক্ষেত্রে কি এরকম না যে নৈতিক স্খলন হলে সে আর তার শপথে থাকতে পারবে না? নৈতিক স্খলন তো অনেক দিকে। এটা যেমন নারী কেলেঙ্কারির সাথে তিনি জড়িয়ে পড়েছেন, এটাই সম্ভবত প্রথম আলো শিরোনাম করছে জামাত ইসলামের প্রেস রিলিজে হয়তো বলা হয়েছে যে পর্দা। আমরা এর মাধ্যমে জানলাম যে পর্দা শুধু নারীর জন্য না, পুরুষের জন্যও পর্দা আছে এবং সেটি হওয়া উচিত নারী পুরুষ সবার জন্যই, এবং তিনি লঙ্ঘন করেছেন। এখন সমস্যা হচ্ছে আপনি যেমন নৈতিক স্খলন, এখন এটা প্রমাণ করার ক্ষেত্রে আবার কিন্তু যে মেয়েটি অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে, তাকে কিন্তু আবার সেখানে নিয়ে যাওয়া হবে। এটি আদালতে গড়াবে, আদালতে তাকে সাক্ষ্য দিতে হবে যে তিনি বিয়ে করেছেন কি করেননি। বিয়ে করলে সেটার আবার একটা হলো যে তার বয়স 18 হয়েছিল কিনা, 18 হলে তো তিনি বিয়ে করতে পারেন।
আবার এই ঘটনা যে ভাইরাল হয়েছে যেটা, সেটা বিয়ের আগের না পরের, আবার বিয়ের রেজিস্টার যে কাজী বলেছেন যে তাকে মানে তাকে বলা হয়েছে আগের তারিখ দিয়ে। তা সুতরাং পুরো বিষয়টা নেই, কিন্তু আপনি যাই সামনে আসবেন সেই গণমাধ্যম বা আদালত মেয়েটির জন্য দুর্বিষহ হবে, জীবনে দুর্বিষহ। এবং তার চেয়েও আমি মনে করি রাষ্ট্রের, আমাদের নাগরিক সমাজের নাগরিকদের দায়িত্ব এই মেয়েটির সম্মান রক্ষা করা। কিন্তু যেভাবে ভাইরাল করছে এবং নাগরিকরাই আসলে এটা করছে, যারা ফুটেজ না নাগরিকরা করেছে, আবার যদি ধরেন এই যে এই মেয়েটি যে চাকরির জন্য, তার আর্থিক নিরাপত্তার জন্য তার এলাকার সংসদ সদস্যের কাছে যেয়ে থাকেন এবং তিনি যদি এই সুযোগটি নিয়ে থাকেন, তাহলে এটি যদি একটা হচ্ছে যে এটি প্রকাশিত হয়, মেয়েটি অপদস্থ হয়েছে সামাজিকভাবে, কিন্তু প্রকাশিত না হয় তো আরও বেশি অপদস্থ হতো, সারা জীবন হয়তো তাকে এই গ্লানি বহন করতে হতো। অন্তত এখান থেকে বলতে পারি যে তাকে তিনি এক ধরনের এখন মুক্ত হলেন। আপনি দেখেছেন, সবাই দেখেছেন যে ভিডিওটা কীরকম। এটা এক ধরনের মানে ক্ষমতা চর্চা বলবো, একটা পুরুষ হিসাবে ক্ষমতা চর্চা, সংসদ সদস্য হিসেবে ক্ষমতা চর্চা, এবং মানে গরিবের উপর ধনী মানুষের যে মানে ধনাঢ্য ব্যক্তিদের যে ক্ষমতা চর্চা, এটা হচ্ছে এক ধরনের মানে অভব্যতা। এবং মানে এটা সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে বা আমরা যে ভদ্র সমাজ বলি সেখানে এটা চলার কথা না। কিন্তু এটি তো একমাত্র উদাহরণ নয়, আমরা তো প্রায়ই দেখি সেটা যারাই ক্ষমতাবান হন, সেটা শুধু রাজনৈতিক না, রাজনীতি, ব্যবসায়ী, আমলা এবং অন্যান্য অনেক পদের, সাংবাদিক হিসাবেও ক্ষমতা চর্চা অনেকে করেছেন বলে অভিযোগ আছে। এটি যাতে না হয়, আর যেখানে আইনের শাসন থাকে, অর্থাৎ আইন অনুপঙ্খভাবে ব্যবহৃত হয়, নিখুঁতভাবে ব্যবহৃত হয়, সেখানে কিন্তু মানুষ ভয় পায়। এই ঘটনাটি আমি মনে করি যে এক ধরনের সমাজকে বড় ধরনের ধাক্কা দেবে, যে ভবিষ্যতে যারা এই ক্ষমতা চর্চা করতে চেষ্টা করবেন না, অন্যান্য দলের যারা যে কোনো পর্যায়ের নেতারা যদি এই ধরনের কাণ্ড করে থাকেন, সেটা একটি বিষয়। আর এটার বার্তা মনে করছেন আপনি অন্য সবার জন্য একটা বড় ধরনের বার্তা? অবশ্যই বার্তা, এবং জামাতের জন্য আরও বড় বার্তা। তাহলে 24 ঘন্টার মধ্যে তারা যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে, আমি তো মনে করি দলের দিক থেকে দল দায় এড়িয়েছে এবং তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপ্রিশিয়েট করছেন আপনি? আমি ধন্যবাদ জানাচ্ছি তার। আচ্ছা, কিন্তু আবার একই সঙ্গে জামাত তো মানে অনেক অন্য দলের মনোনয়ন যেভাবে হয়, জামাতের মনোনয়ন কিন্তু তার চেয়ে অনেক কঠিনভাবে হয়। ধর্মীয়র চেয়েও একেবারে নিচের পর্যায় থেকে এক ধরনের ভোটাভুটির মাধ্যমে, যে নিচের পর্যায় থেকে অনুমোদন না নিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় না। এখন সেই অনুমোদন নেওয়ার ক্ষেত্রে তার অতীতে কোনো ঘটনা আছে কিনা আমরা জানি না, তার আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ আছে কিনা, তার ক্ষমতা চর্চার কোনো অভিযোগ আছে কিনা। আমি মনে করি যে এটি জামাত ইসলামের জন্য তো অনেক বড় শিক্ষা হলো, কারণ ভবিষ্যতে তারা ইসলামের নাম বলবে, ইনসাফের নাম বলবে, এবং ন্যায় বিচারের কথা বলবে, এবং নারী পুরুষ সবার পর্দার কথা বলবে, সম্মান মর্যাদার কথা বলবেন, এবং তারা জনপরিসরে সংসদে এই কথাটি কিন্তু জোর দিয়ে বলছে। এবং পশ্চিমা সভ্যতা সংস্কৃতির তারা বিরোধিতা করে এ কারণে যে কেউ যাতে নৈতিক অবক্ষয়ের শিকার না হয়, নৈতিক স্খলন না ঘটে। কিন্তু তার দলের ভিতরেই তাদের একজন সংসদ সদস্য, এবং তিনি তো এবারই প্রথম সংসদ সদস্য হননি, এর আগেও হয়েছে 91 সাল থেকে। তাহলে দেখুন তার ওই দলের নৈতিক অবস্থানটা কোথায় যায়। এ কারণেই দ্রুত তারা সিদ্ধান্তটা নিয়েছেন যাতে যে ব্যক্তির অপরাধের দায় দল নেয়নি। কিন্তু তাতে কি ইমেজ রক্ষা হলো? এখন সেটা শুনেন, এটি হচ্ছে কি, ইমেজটা হচ্ছে আমাদের সমাজে একটা কি বলে পারস্পরিক বা এক ধরনের তুলনামূলক। এখন যদি এটি একমাত্র ঘটনা হয়, তাহলে তো ইমেজ
ইমেজ যতটা ধ্বংস হবে, যতটা ভুলণ্ঠিত হবে, আর যদি এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে তখন ইমেজটা কম হবে যে অন্যরাও তো করছে। কিন্তু তারপরও জামাতের জন্য দায়টা বেশি হবে, তারা অন্যদের থেকে আলাদা দাবি করে আসছে, অন্তত নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে, পর্দা মানার ক্ষেত্রে এবং অনৈতিকতা থেকে নিজেদের দূরে রাখার ক্ষেত্রে। কিন্তু সেটা প্রমাণিত হলো যে তারা রাখতে পারেনি। এখন পারেনি, দল তো দায় নেয়নি। এখন ওই ব্যক্তি তিনি কি করেন, তার রাজনৈতিক জীবন, এটাতে অনেকেই মনে করেন যে এর মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল। আপনি যে বলছেন যে তার আসলে উচিত এখন নিজে থেকেই পদত্যাগ করা সংসদ সদস্য পদ থেকে, যেটা আমাদের দেশে কি আসলে এভাবে হয়ে থাকে? আবার আইনি লড়াইয়ের কথা বলছেন, সেদিকে গেলে তো সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় লাগে। অন্য সংসদ সদস্যরা কি তার সাথে কমফোর্ট ফিল করবেন, বা তিনি তার দলের লোকদের কাছে বসবেন না কোথায় বসবেন? আমাদের সমাজে সংসদে ওই এতটা উন্নত নৈতিক যদি মান রক্ষার চেষ্টা থাকতো সবার, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আপনি দেখুন বর্তমান সংসদ বা এর আগের সংসদ, কারো না কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ আছে না? আর শুধু এটি ধরেন নারী কেলেঙ্কারি ঘটিত, অর্থনৈতিক, কেউ ধরেন এই সংসদে কি এমন ব্যক্তি নেই যার বিরুদ্ধে আদালতে তার দুর্নীতির মামলা হয়েছে এবং সেই মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। আবার সেটা হয়তো বলা হবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সুতরাং আমি আইনি লড়াইয়ের ব্যাপারটা বলছি যে আইনি লড়াই, এক্ষেত্রে আইনি লড়াই মানে হচ্ছে এই মেয়েটিকে সাক্ষ্য দিতে হবে, এই মেয়েটিকে আদালতের সামনে দাঁড়াতে হবে এবং তিনি আরেকবার অপদস্থ হবেন, আরেকবার তাকে সামাজিকভাবে তাকে হেয় করা হবে। কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। এ কারণেই আমি মনে করি যে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন সংসদ সদস্য, তাহলে কিন্তু এই অন্তত এর থেকে রক্ষা হয়। তারপরেও মামলা হোক বা না হোক, এই মেয়েটি এবং তার পরিবারের সামাজিক নিরাপত্তা, তার মর্যাদা কে রক্ষা করবে? মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো জানেন যে হয়তো তার ওই সংসদ সদস্য কোনো অনুসারেই তার বাড়িঘরে হামলা করতে পারে, করবেই যে এটা বলছি না। ইতিমধ্যে তার এলাকায় দেখলাম যে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। এখন এটি দল যদি দায়িত্ব না নেয়, তাহলে ব্যক্তি হিসাবে তিনি খুব এগোতে পারবেন বলে মনে হয় না। আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই। রাষ্ট্রপতির বিষয়টি অবশ্যই আপনার নজরে এসছে এবং আজকের কাগজগুলোরও সেটি প্রধান শিরোনাম, সব কাগজই করেছে যে রাষ্ট্রপতি, কেউ বলছেন এই মাসের মধ্যেই পদত্যাগ করতে পারেন, কেউ বলছেন শিগগিরই পদত্যাগ করতে পারেন। হঠাৎ কি এমন হলো যেরকম পদত্যাগের গুঞ্জন উঠলো? না, এটি হচ্ছে বিএনপি যখন সরকার গঠন করে তখনই কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাটা বেশ জোরালো ছিল যে রাষ্ট্রপতি কতদিন থাকবেন। তখন নানা রকম চিন্তাভাবনা, নানা রকম জল্পনা ছিল। একটা জল্পনা যে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের সময় অনেক অপদস্থ হয়েছেন, অনেক বৈরী পরিস্থিতির শিকার হয়েছেন। বিএনপি হয়তো চেয়েছে যে এটি এক ধরনের শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেছে, এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে যে তাদের আমলে এটা না হয় সামাজিকভাবে। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটি কথা আছে যে আগামী নির্বাচনটি হবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন এমন একজন ব্যক্তি থাকুক যার প্রতি বিএনপির আস্থা থাকে রাষ্ট্রপতি পদে, কারণ রাষ্ট্রপতি পদটা তখন বেশ গুরুত্বপূর্ণ। আমি বলছি যে সেক্ষেত্রে এই যে বিএনপি যদি দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রপতি নির্বাচন করতেন, তাহলে কিন্তু তার সময় কিন্তু 5 বছরই থাকতো। 5 বছর থাকা মানে বিএনপিরও 5 বছর, তারও 5 বছর। তা বিএনপি যখন পদত্যাগ করবে তখন কে রাষ্ট্রপতি থাকবেন? তাহলে কি নতুন রাষ্ট্রপতি হবেন? এই একটি প্রশ্ন ছিল। এ কারণে হয়তো একটু সময় নিয়েছে। অনেকে আবার বলছেন যে রাষ্ট্রপতির মেয়াদ পর্যন্ত রাখবেন, কিন্তু আমার এটা কখনো মনে হয়নি। আরেকটি হলো যে এর মধ্য থেকে কে রাষ্ট্রপতি হবেন। ইতিমধ্যে তো নানা নাম আসছে, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি, সেটা হয়তো জনপরিসরে ছেড়ে দেওয়া হয়েছে যে প্রতিক্রিয়া দেখার জন্যে। তাই বিএনপি নেতৃত্ব নিশ্চয়ই এমন
ব্যক্তিকেই বেছে নেবেন যার সম্পর্কে বিতর্ক যাকে নিয়ে বিতর্ক নেই, যার সামাজিকভাবে একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে, এরকম আমরা আশা করি। আবার যদি এখানে প্রত্যাশীর একাধিক থাকেন, কারণ বিএনপিতে অনেক জ্যেষ্ঠ নেতা আছেন, তো একাধিক থাকলে তার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা প্রতিযোগিতারও বিষয় আসে। সবটা মিলে হয়তো বিএনপির সময়টা নিয়েছে। আমিও মনে করি যে এ মাসের মধ্যে বা খুব দ্রুততম সময়ে এটি হবে। আর বিএনপি এটাও ভাবছে যে আমাদের এর আগে তো অনেক রাষ্ট্রপতিকে প্রায় গলা ধাক্কা দিয়ে কাউকে কাউকে সরানো হয়েছে, মানে এক ধরনের তাকে অপদস্থ করা হয়েছে। বিএনপি এই দায়টা নিতে চায়নি যে রাষ্ট্রপতি গুড জেস্টার, এক ধরনের সৌজন্যবোধ একটা মানে রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টানোর, এবং সেটা হওয়া উচিত। এটা ঠিক আমাদের যে বর্তমান সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির করণীয় নেই। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেছিলেন যে মিলাদ পড়া এবং কবর জিয়ারত করা ছাড়া তার কোনো কাজ নেই। যদিও ওই রাষ্ট্রপতি কিন্তু অনেক শক্তি দেখিয়েছেন, তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন, যে দল তাকে নির্বাচিত করেছে সেই দলের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে, ছাত্র রাজনীতি এবং আরও অনেক বিষয়ে। এবং শেষ পর্যন্ত তার বিদায়টা কিন্তু খুব ভালো হয়নি, মানে এক ধরনের মর্যাদার সঙ্গে হয়নি। এরকম আরও ঘটনা হয়েছে। আপনি যদি দেখেন ইয়াজউদ্দিন আহমদ বিএনপির রাষ্ট্রপতি ছিলেন, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হলেন। এরপরে আওয়ামী লীগ সরকারের সময় তার রাষ্ট্রপতি মেয়াদ শেষ হলো। হ্যাঁ, কোনো রকম এই হয়নি, কিন্তু তাদের বিদায়ে, তাদের মৃত্যুতেও এই যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, তিনি একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন এবং এরশাদের পরে। কিন্তু আমরা দেখলাম তার মৃত্যুর হলেন কয়েক বছর আগে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা তার জানাজায় গিয়েছেন বা তাকে সম্মান দেখিয়েছেন, এরকম আমরা দেখিনি। মানে এক ধরনের আমাদের এই যে মর্যাদা না দেওয়া, আবার যে ব্যক্তি এসব দায়িত্ব, এই গুরু দায়িত্ব নেন রাষ্ট্রের, তিনিও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন যদি না করেন, তখনই এই সমস্যাটা তৈরি হয়। আবার অনেকে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেমন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তিনি কিন্তু দুই সরকারে আমলেই বেশ সমালোচনার মুখে হয়েছেন। 2001-এর নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমালোচনা করেছে, আর বিএনপি তখন তো এই অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তখন তো বিএনপির একজন মন্ত্রী বললেন যে তিনি এখনও যান না কেন, এরকম তার ভাষা ছিল, যে তিনি ইচ্ছা করলেই যেতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি বলেছিলেন যে আমি তো চাইলেই যেতে পারি না, কারণ আমাকে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে 3 জোটের তারা আমাকে নিয়ে এসেছেন, তাই এ ব্যাপারে তাদের একমত হতে হবে। এবং তিনি অপেক্ষা করছিলেন যে তখন তো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তিনি তারপরও কিন্তু তিনি বলেছিলেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় কিন্তু রাষ্ট্রপতি মন্ত্রিসভার সভাপতিত্ব করেন, কিন্তু তিনি কিন্তু বলেছেন না, এখন তো নির্বাচিত সরকারটা চালাচ্ছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মন্ত্রিসভার সভাপতিত্ব তিনিই করবেন। আচ্ছা, মানে একটা তিনি দূর থেকে এক ধরনের কি বলে জাতির বিবেক হিসেবে কাজ করেছেন। তো সব রাষ্ট্রপতি করতে পারেননি। তো এখানে, এবং এই রাষ্ট্রপতি তো জানেন যে 2023 সালে, অর্থাৎ 24 সালের নির্বাচনের আগে সংসদ তাকে নির্বাচিত করেছে, ওই সংসদ নিয়ে বিতর্ক আছে। এবং আওয়ামী লীগের বাইরের সব মহলেই ওই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন করেছে। আবার আওয়ামী লীগের ভেতরেও, যে আওয়ামী লীগেরও অনেক জ্যেষ্ঠ নেতা ছিলেন, তাদের বাদ দিয়ে কেন একজন দলে খুব গুরুত্বপূর্ণ নন তিনি কখনোই, তিনি সরকারি চাকরি করেছেন, বিচারক ছিলেন নিম্ন আদালতের, দুদকে ছিলেন, দুদকের কমিশনার ছিলেন, তাকে হঠাৎ রাষ্ট্রপতি পদ দেয়া, তিনি হয়তো একটা জেলা পর্যায়ের নেতা ছিলেন। আর এই প্রশ্ন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তারপরও আমি মনে করি যে বিএনপি যেভাবে এই রাষ্ট্রপতির নির্বাচনের দিকে এগোচ্ছে, সেটা সুস্থতার লক্ষণ। মানে স্বস্তিদায়কভাবে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করে না, যেটি ধরেন অন্তর্বর্তী সরকার সময় তৈরি হয়েছিল।
কিন্তু আপনি তো আপনার কথা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে, যাতে নিজেদের রাষ্ট্রপতি থাকে, সে কারণে তখন তো তারপর এখন বলছেন স্বস্তি রাখতে, একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? না কন্ট্রাডিক্টরি না, এক হচ্ছে একজনের কাছ থেকে মানে ন্যায্য আচরণ আশা করা, তিনি নিরপেক্ষতা ভঙ্গ করবেন না, আরেকটা হচ্ছে সৌজন্যবোধ। এখন যে তার বিদায়, এটা সৌজন্যবোধ, এটা বিএনপি এসেই তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়নি, যে মানে এটা হচ্ছে বিএনপির তার প্রতি উদারতা দেখি। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের বড় পরিবর্তন আমরা এক্ষেত্রে বলতে এক ধরনের অন্তত বাইরে, ভেতরে যাই থাকুক না কেন, কারণ বিএনপির অন্তত 23 সাল থেকেও যা হয়েছে, এবং রাষ্ট্রপতি কিছু না করতে পারলেও, যদি বিচারপতি শাহাবুদ্দিনের কথা মনে আছে, তা বারবার তার কথাই আসে, যে একজন মানুষ, তিনি এই যে রাষ্ট্রপতি যে ভাষণ দিলেন, পুরো বিএনপির লিখিত ভাষণ, আবার আওয়ামী লীগের যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, আওয়ামী লীগের লিখিত ভাষণ, এবং তাতে বিএনপি এবং অন্য দলকে গালাগাল করা, আর এবারে বিএনপির বন্দনা করা, তাই মানুষের কাছে এটা চোখে পড়ে। আর বিচারপতি শাহাবুদ্দিন সংসদে আওয়ামী লীগ সরকারের দেয়া ভাষণই পড়েছেন, কিন্তু পড়ার পরে কিন্তু আবার বলেছেন যে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সরকারি দল বিরোধী দলকে একসঙ্গেই কাজ করতে হবে। ওই উদাহরণ কিন্তু আর কেউ দেখাতে পারেনি। আমরা আশা করব যে ভবিষ্যতে রাষ্ট্রপতি যিনিই হন, তিনি দেখাবেন। কিন্তু সেই সুযোগ কি থাকবে? হ্যাঁ, সেই রক্ষা করেন না। যেমন বিএনপি এই যে শাহাবুদ্দিন চুপ্পুর আসার আগে যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, তার কাছে কিন্তু বিএনপি অনেকবার কি গেছে, তিনিও আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কথা বলেছেন বিএনপি, যেমন নির্বাচনী আইনের বিষয়ে, তারপর নির্বাচনের বিষয়ে, ওই নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপি তার কথা বলে গেছেন, তিনি শুনেছেন, কিন্তু কার্যকর করেন না। কিন্তু এই যে শুনেছেন অথবা তার কাছে গিয়েছে, এটাও কিন্তু এক ধরনের বলবো যে রাজনৈতিক সংস্কৃতির একটা ইতিবাচক দিক। কিন্তু আমরা তো ক্রমশই পিছনে যাচ্ছি। তাই বিএনপি, আমি মনে করি সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির, তিনি যে দলেরই হোক, তার প্রতি এক ধরনের সৌজন্য দেখিয়েছেন। জি, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আরেকটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, যেটা দিল্লিতে এখন ঘটছে। আপনি দেখছেন যে সেখানে ককরোচ পার্টি তারা বিক্ষোভ করছে, এবং বেশ কয়েকদিন ধরে, এবং দিন দিন বাড়ছে, সমর্থনও বাড়ছে, লোকজন জয়েন করার সংখ্যাও বাড়ছে। তো এটা কি আসলে কি মনে করেন, আমাদের বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানের সাথে যদি আমরা একটু তুলনা করতে চাই, এবং মানুষ কিন্তু একইভাবে সাহায্য সহযোগিতা করছেন, খাবার দাবার দিয়ে, যেভাবে পাচ্ছেন সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের সহায়তা করছেন সেখানে। তবে এটা দিল্লিতে এটাই প্রথম হয়নি, এটা তরুণদের অনেক সমাবেশ, অনেক, এবং এটাও কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁস। কিন্তু প্রথমে যে ভারত একটা ফেডারেল রাষ্ট্র, বহু জাতি, বহু ধর্মের মানুষ, বহু রাজ্য নিয়ে এখন এটি দিল্লির আন্দোলন আপনার আসাম পর্যন্ত পৌঁছবে, বা পাঞ্জাব বা কাশ্মীর পর্যন্ত পৌঁছবে কিনা এই প্রশ্ন আছে। আর তারপরে এই আন্দোলন সরকারকে তো একটা বড় ধরনের বড় ধরনের ধাক্কা দিয়েছে। এখন এই আন্দোলন সরকারের, সোজা কথায় আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই আন্দোলন সরকারের পতনের দিকে যাবে কিনা, কিন্তু ভারতে কিন্তু আন্দোলন করে সরকারের পতন কখনোই হয়নি। হতে পারে যে সরকার বাধ্য হয়েছে একটি নির্বাচন দিতে, এবং সরকার এও ভাবতে পারে যে তার অবস্থা এখন এই সময় নির্বাচন দিলে বিরোধী দল বিশৃঙ্খল, এবং ককরোচ পার্টি সরকারের বিকল্প না, বরং বিরোধী দলের বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। বিরোধী দল সরকারকে চ্যালেঞ্জ করতে পারছিল না, এ কারণে ককরোচ পার্টি এগিয়ে এসেছে। এখন বিরোধী দলও ককরোচ পার্টির সঙ্গে যোগ দিয়েছে, এটি একটি শক্তি হলো, আগামী নির্বাচনের একটা ফল হবে। কিন্তু জি, আমরা একদম শেষ সময় চলে এসেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করতে হচ্ছে, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।